আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের বার্ষিক পরীক্ষা জীবন জীবিকার যে বোর্ড থেকে যে তোমাদের নমুনা প্রশ্নটা দিয়েছে এটার উত্তরটা এবং তোমাদের বইয়ে যত সাজেশন হয় এই উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। আর আরেকটা হলো তোমাদের যতগুলো সংক্ষিপ্ত এমসিকিউ এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। সাথে আমি তোমাদেরকে বইটা পড়াই দিব, তোমরা ওই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের পুরো বই শেষ হয়ে যাবে। আর আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্ন উত্তরগুলো কিভাবে ওটা দিয়ে দিব। আর 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 হলো যে আমার একজন ভিউয়ার রিকোয়েস্ট করেছে কিভাবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হয়, আমি সেটা প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো এখানে কিভাবে উত্তর করতে হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শিল্প সংস্কৃতিতে কোন কোন বিষয়গুলো নাচ গান বা কারুকলার কাজগুলো কিভাবে হবে, সাথে হলো যে তোমাদের বন্ধু খাতা নিয়ে আমি গুরুত্বপূর্ণ তোমাদেরকে কথাটা জানিয়ে দেবো। আরেকটা হলো কারণ হলো যে আমার একজন ভিউয়ার এটা আমাকে রিকোয়েস্ট করেছিল, এটা জানতে চেয়েছিল সে, আমি তার জন্য এটা আসলে বলবো এই ভিডিওতে। প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন জীবন জীবিকা, দেখো তোমাদের এখানে কতগুলো প্রশ্ন আছে, এমসিকিউ আছে, এগুলো তোমাদের পড়তে হবে যে লেনদেনের যৌক্তিক আচরণ কোনটা। লেনদেনের যৌক্তিক আচরণ হলো, দেখো একের খ, প্রয়োজনের অতিরিক্ত জিনিস না কেনা। কোনটির পরিকল্পনার বৈশিষ্ট্য নয়, এটা হলো দুইয়ের গ হলো অনমনীয়তা। প্রিয় শিক্ষার্থীরা, আমার গলাটা ভেঙে গেছে, ঠান্ডা, তোমরা অনেকে জানো। তো আমি তোমাদের সব ভিডিওগুলো তৈরি করে ফেলেছি সব সাবজেক্টের, কিন্তু ঠান্ডার জন্য এগুলো করতে পারতেছি না। তো আশা করি 2-1 দিনের মধ্যেই এগুলো কমপ্লিট হয়ে যাবে, আমি তোমাদের সব ভিডিওগুলো দিয়ে দিব। ওকে, দেখো যোগাযোগ দক্ষতা হলো কি? যোগাযোগ দক্ষতা হলো সঠিকভাবে তথ্য আদান প্রদান করতে পারা। নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য? এটা হলো বাস্তবমুখিতা। পরিকল্পনা হতে হবে অবশ্যই বাস্তবমুখী। শিক্ষার্থীরা, যোগ্যতার উপাদান নয় কোনটি? যোগ্যতার উপাদান নয় হলো নমনীয়তা, জ্ঞান, মূল্যবোধ, দক্ষতা, এগুলো যোগ্যতার উপাদান। তাহলে আমি তোমাদের বই পড়াবো যখন, তখন তোমরা জানতে পারবা আসলে যোগ্যতার উপাদান কোনগুলো। তাহলে নমনীয়তা যোগ্যতার উপাদান নয়। সলিউশন ফ্লুয়েন্সির ধাপ সমূহ কি নামে পরিচিত? আসলে সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলোকে 6DS নামে পরিচিত। এটা আমি তোমাদেরকে বই পড়ার সময় জানাই দিব কোনগুলো। বইয়ে এটা আছে। দেখো, অনলাইন প্ল্যাটফর্মে নিরাপত্তা নিশ্চিত করে কোন প্রযুক্তি? অনলাইনে প্ল্যাটফর্মে এটা হলো সাইবার সিকিউরিটি। আর জীবনের লক্ষ্য নির্বাচনে কোন ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ? জীবনের লক্ষ্য নির্বাচনে কোন ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ? 8-এর গ হলো, দেখো হবে অর্থনৈতিক। হ্যাঁ, অর্থনৈতিক সহায়তাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অর্থনৈতিক সহায়তা ছাড়া কোনো কিছু করা যায় না। আইওটি প্রযুক্তি ব্যবহার নিচের কোনটি প্রয়োজন? দেখো, আইওটি প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজন হলো ইন্টারনেট। লক্ষ্য পৌঁছানোর মূল চাবিকাঠি কোনটা? এটা হলো নিষ্ঠা, একাগ্রতা, পরিশ্রম। সামাজিক পরিচর্যা কোনটি? সামাজিক পরিচর্যা হলো খোলা মাঠে বেড়াতে নিয়ে যাওয়া। কেউ সমস্যায় পড়লে আমাদের কি করা উচিত? চাচা তার কেউ সমস্যা পড়লে আমাদের কি করা উচিত? যে চাচা আপন প্রাণ বাঁচা বলে এড়িয়ে যাওয়া, না মানুষের সমস্যা নিয়ে হাসাহাসি করা? প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক পরিচর্যা কোনটি? সামাজিক পরিচর্যা হলো খোলা মাঠে বেড়াতে নিয়ে যাওয়া, এটা হলো সামাজিক পরিচর্যা। হ্যাঁ, আর কেউ সমস্যা পড়লে আমাদের কি করা উচিত? কেউ সমস্যা পড়লে আমাদের সবার বিপদে এগিয়ে যাওয়া উচিত। জীবনের লক্ষ্য নির্বাচনে নিম্নের কোন বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে? এটা কি বলতো? পারিবারিক সামর্থ্য, মূল্যবোধ, আর হলো দৃষ্টিভঙ্গি। তো এটা শিখে ফেলবা। আর তোমরা বইটা যখন আমি পড়াবো, বইটা পড়লে তোমরা এগুলো এমসিকিউ এমনিতে পেরে যাবে। ওকে, এখন একটু কঠিন লাগবে। তো জীবনের লক্ষ্য নির্বাচনে নিম্নের কোন বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে? এটা হলো পারিবারিক সামর্থ্য, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। কোনটি লেনদেন নয়? লেনদেন নয়, দেখো, তোমার বন্ধু একটি কলম উপহার দিল, এটা লেনদেন না। কিন্তু আইসক্রিম করে করে বিক্রেতা থেকে 20 টাকা দিলা, বই করার পর বিক্রেতা থেকে 100 টাকা দিলা, অথবা রিক্সাওয়ালাকে যাতায়াতের ভাড়া দিলা, এগুলো লেনদেন। হ্যাঁ, বোঝাই যায়। হ্যাঁ, আইওটির পূর্ণরূপ হলো ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস। এভাবে তোমাদের এমসিকিউ আসবে 15টা। আর বাকি এমসিকিউ গুলো আমি তোমাদেরকে দিয়ে দিব তোমাদের বইয়ে, সম্পূর্ণ বইয়ে যে এমসিকিউ গুলো আছে। দেখো, এক কথায় উত্তর দেখো কিভাবে তোমরা লিখবা, যে থার্মোমিটারে ব্যবহৃত তরল পদার্থের নাম কি? তোমরা উত্তর দেখালে উত্তরটা লিখে ফেলবা। থার্মোমিটারে ব্যবহৃত তরল পদার্থের নাম হলো পারদ। পরিষ্কারের জন্য কত সময় ধরে হাত ধোয়ার কাজ করতে হয়? 20 সেকেন্ড। কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয়? দেখো, 2013 সালে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত কত বছরের জন্য করা হয়? 5 বছরের অধিক। তো আমরা যখন দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে বইয়ে পড়বো, তো কোন যোগাযোগ ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না? কোন যোগাযোগে ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না? এটা হলো কার্যকর যোগাযোগে। কেয়ার গিভিং এর কাজের ক্ষেত্র কয়টা? আমরা জানি কেয়ার গিভিং এ কাজের ক্ষেত্র হলো 3টা। কেয়ার গিভিং হলো তোমরা বই পড়লে জানতে পারবা কেয়ার গিভিং নিয়ে। নৈতিকতার সাথে লেনদেন করলে কি লাভ? গ্রহণযোগ্যতা অথবা সুনাম বৃদ্ধি পায়। কেয়ার গিভিং কোন ধরনের কাজ? এটা হলো সেবামূলক কাজ করা। সেবামূলক কাজ এক ধরনের। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে? দেখো, কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে কাজ করে। কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অগোছালো তথ্যকে সাজানো যায়? বিগ ডাটা।
তাহলে এভাবে এমসিকিউ এক কথা এগুলো থাকবে, তোমরা উত্তর দিয়ে লিখে ফেলবা। আর আমি তোমাদেরকে বইয়ের সম্পূর্ণ বইয়ের যত উত্তরগুলো এগুলো দিয়ে দিব। আমি তোমাদেরকে 2 দিনের টার্গেট নিয়েছি, 2 দিনে আমি তোমাদের সকল ক্লাসের 6 থেকে 9 পর্যন্ত জীবন জীবিকা করায় ফেলবো, এবং এই আজকে এবং কালকে, এবং তোমাদের বইয়ের যত রিডিং পড়ানোর ভিডিওগুলো আছে এগুলো দিয়ে দিব, তোমরা ভিডিওগুলো দেখে ফেলবা। তাহলে তোমাদের সম্পূর্ণ পড়া হয়ে যাবে। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, দেখো নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। দেখো যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝায়, সাইবার সিকিউরিটির 2টা কাজ উল্লেখ করো, ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝো। এবার অনেকগুলো প্রশ্ন আছে, 10টা প্রশ্ন আছে, আমরা এই 10টা প্রশ্ন শিখবো। দেখো কি বলছে যে, তাহলে এই 10টা প্রশ্নের ক্ষেত্রে দেখো প্রথম প্রশ্নে কি বলছে, যোগাযোগ দক্ষতা বলতে কি বুঝো। যেহেতু প্রতিটি প্রশ্নের উত্তর 2, তা ছোট ছোট করে লিখতে হবে, কারণ অনেক বড় লিখলে তোমরা সময় পাবা না লেখার জন্য, কারণ দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো অনেক বড় বড় হয়। তো যোগাযোগ দক্ষতা বলতে সেই ক্ষমতাকে বোঝায় যা একজন ব্যক্তি অন্যদের সাথে কার্যকরভাবে তথ্য, ভাবনা, অনুভূতি প্রকাশ করতে এবং তাদের থেকে প্রতিক্রিয়া গ্রহণ করতে সক্ষম হয়। এটি মৌখিক, লিখিত এবং অমৌখিক সকল প্রকারের যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য। সাইবার সিকিউরিটির 2টি কাজ উল্লেখ করো। সাইবার সিকিউরিটির 2টি কাজ নিম্নরূপ, একটা হলো অননুমোদিত প্রবেশ বা হ্যাকিং থেকে ডেটা রক্ষা করা, আর ভাইরাস বা ম্যালওয়্যার থেকে সিস্টেম ও নেটওয়ার্ককে নিরাপদ রাখা। ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায়, ডিজিটাল মার্কেটিং বলতে ইন্টারনেট বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বা সেবা প্রচার এবং বিপণন করার প্রক্রিয়াকে বোঝায়। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় অনুসরণীয় 4টি বিষয় উল্লেখ করো। দেখো লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় অনুসরণীয় 4টি বিষয় কি, দেখো লেনদেনের নির্ভুলতা নিশ্চিত করতে হবে, অর্থের সঠিক ব্যবহার রাখা, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও সংরক্ষণ করা, লেনদেনের সময় নৈতিকতা বজায় রাখা। প্রিয় শিক্ষার্থীরা, লেনদেনের নৈতিকতার একটা উদাহরণ দিতে বলছে আমাদের। হ্যাঁ, তো আমাদেরকে বিভিন্ন কারণে লেনদেন করার প্রয়োজন হয়, এক্ষেত্রে লেনদেনের নৈতিকতা অনুসরণ করা জরুরি। তো লেনদেনের নৈতিকতার একটি উদাহরণ হলো যে গ্রাহকের সম্মতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য অন্য কারোর সাথে শেয়ার না করা, একটি লেনদেন নৈতিকতার উদাহরণ। তাহলে কি হলো, লক্ষ্য বলতে কি বোঝায়, তো লক্ষ্য হলো একটি নির্দিষ্ট অভিষ্ট বা ফলাফল যা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করতে চায়। তো এটি ভবিষ্যতের পরিকল্পনা এবং কৌশলের নির্ধারণে সহায়তা করে। শিক্ষার্থীরা, লেনদেনের নৈতিকতা একটি উদাহরণ লেখার পরে তোমরা এখানে লিখবা যে গ্রাহকের সম্মতি ছাড়া ব্যক্তিগত তথ্য অন্য কারোর সাথে শেয়ার না করা, এইটুকু দাঁড়িয়ে দিয়ে দিবা, আর এইটুকু লেখার দরকার নেই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো 7 নম্বর প্রশ্নটা, দেখো SWOT এই শর্ট এর পূর্ণরূপ কি। SWOT এর পূর্ণরূপ হলো স্ট্রেংথ মানে শক্তি, উইকনেস হলো দুর্বলতা, আর ও হলো অপরচুনিটি সেটা হলো সুযোগ, আর টি হলো থ্রেটস মানে হুমকি। কেয়ার গিভারের 2টা কাজ উল্লেখ করো। কেয়ার গিভারের 2টা কাজ হলো অসুস্থ বা বয়স্ক ব্যক্তির দৈনন্দিন সেবা প্রদান করা, তাদের মানসিক সমর্থন দেওয়া এবং জীবনযাত্রার মান উন্নত করা। লেনদেন ও লেনদেন নয় এমন 2টি উদাহরণ দাও। দেখো বলছে যে লেনদেন হলো দোকান থেকে পণ্য কেনা, ব্যাংকে টাকা জমা রাখা, আর লেনদেন নয় হলো বন্ধুদের সাথে মতামত বিনিময় করা, খেলার মাঠে সময় কাটানো। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা পরীক্ষায় লিখে ফেলবা যদি এভাবে আসে। আর খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের বইয়ে কিন্তু বেশি প্রশ্ন হয় না, এই জন্য নমুনা প্রশ্ন তোমাদেরকে সবগুলো সাবজেক্টের নমুনা প্রশ্নগুলো শিখে ফেলতে হবে, কারণ অনেক প্রশ্ন নমুনা প্রশ্নের সাথে হুবহু মিলে যায়, তাই নমুনা প্রশ্নগুলো পড়লে অনেক প্রশ্নের উত্তর লিখতে পারবা। 6DS অনুযায়ী সমস্যা সমাধানের ধাপগুলো কি। দেখো 6DS অনুযায়ী সমস্যা সমাধানের ধাপগুলো কি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, বই থেকে আমি লিখেছি, বইয়ে কিন্তু সুন্দর করে সাজানো নাই, আমি শুধুমাত্র জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো 6DS অনুযায়ী সমস্যা সমাধানের ধাপগুলো হলো সংজ্ঞায়ন মানে ডিফাইন, আবিষ্কার করা হলো ডিসকভার, স্বপ্ন দেখা হলো ড্রিম, নকশা করা হলো ডিজাইন, উন্মুক্ত করা হলো ডেলিভার, আর সংক্ষেপ করা হলো ডিব্রিফ। তো এভাবে তোমাদের 10টা সংক্ষিপ্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষাতে একটা ব্যবহারিক অংশ আছে, যেখানে চারুকলা আছে, অথবা নৃত্য আছে, অথবা গান আছে, অথবা অভিনয় আছে। এই কাজটা হলো প্র্যাকটিক্যাল অংশ। তো এই কাজটা তোমাদের পরীক্ষার সাথে অন্তর্ভুক্ত না, পরীক্ষার অংশটুকুই তোমাদের পরীক্ষার জন্য নম্বর হবে, পরীক্ষা হবে, আর বাকি অংশটুকু পরীক্ষার শেষে তোমাদের হলো যে একক অভিনয় অথবা দলগত অভিনয় অথবা গান বা সঙ্গীত, অথবা তোমাদেরকে আর্ট করতে দিবে এটা, অথবা তোমাদেরকে পরীক্ষা হওয়ার আগে ক্লাসে যে কোনো সময় এই প্র্যাকটিক্যাল কাজটা করে ফেলবে। ওকে, কিংবা পরীক্ষা শেষেও অনেক সময় এই প্র্যাকটিক্যালটা করানো হয়, সব পরীক্ষা শেষ হলে প্র্যাকটিক্যাল করানো হয়, অথবা তোমাদের স্কুল চলাকালীন পরীক্ষার আগে যে কোনো সময় এই শিল্প সংস্কৃতির প্র্যাকটিক্যালের কাজটা করে ফেলবে। আর বন্ধু খাতার যে বিষয়টা হলো, বন্ধু খাতাটা হলো যে তোমাদের হলো যে এখন অনেক স্কুলে কিন্তু আগে থেকে একটা খাতা বানাইতে বলছে, এটা হলো বন্ধু খাতা। তোমাদের দৈনন্দিন যে কাজগুলো, তোমাদের শিল্প সংস্কৃতি এইগুলো কাজগুলো করার সময় বা স্বাস্থ্য সুরক্ষা কাজগুলো করার সময় তোমাদের কিন্তু অনেক স্কুলে একটা বন্ধু খাতা তৈরি করতে বলছে। সেই বন্ধু খাতাকে তোমাদের
তোমাদের দৈনন্দিন যে টিচাররা যে কাজগুলো দেয়, বাসায় কাজগুলো দেয় কতগুলো, ওগুলো সেখানে উল্লেখ করা। যেমন তোমাদের ডায়েরিগুলো বা তোমাদের দিনলিপি লিখতে বললো, অথবা তোমাদের কোনো একটা অভিজ্ঞতা লিখতে বললো, এগুলো বন্ধু খাতা অ্যাড করতে বলে, অথবা তোমাকে একটা হেলথ ট্রি বানাইতে বললো, এগুলো বন্ধু খাতায় করতে বলে। তার মানে ক্লাসেই কিন্তু বন্ধু খাতার কোনো পরীক্ষা নাই, এটা কোনো বন্ধু খাতা হলো তোমাদের হলো বন্ধু খাতা আগে থেকেই। এখন এই যে এখন স্কুলে যে চলছে, তখন তোমাদের যদি কোনো খাতা দিয়েছে বাসায় বানাইতে, সেখানে কাজগুলো করতে দেয়, এটাই বন্ধু খাতা। তাহলে বন্ধু খাতা পরীক্ষায় কিছু নাই, এটার উপরে টিচাররা তোমাদেরকে আলাদা নাম্বার দিবে হলো যে যদি তোমাদের বন্ধু খাতা হয়। কিন্তু গ্রামের অনেক স্কুলগুলোতে বন্ধু খাতা করায় না, করতে দেয় নেই, তো তাদের জন্য বন্ধু খাতা করতে হবে না, তাদের বন্ধু খাতা প্রয়োজন নেই। এটা নাম্বারটা টিচার এভাবেই এমনিতেই দিয়ে দিবে, হয়তো তোমাদের সিটি নিবে বা অন্য কোনো কাজে এই নাম্বারগুলো দিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, যেটা প্রত্যেকটা মার্ক যেমন 30 10 10 30 করে আছে, 10 20 30, এই 30 মার্ক শিক্ষণকালীন এটা তোমাদের আসলে ফিক্স না। অনেকে মনে করছে যে যেভাবে বলছে ওইভাবেই থাকবে, টিচাররা নিজের মতো করেও নিতে পারবে এই 30 মার্কের। ওকে, আরেকটা হলো যে তোমাদের হলো তাহলে তোমরা বন্ধু খাতা থাকলে, বন্ধু খাতা যদি স্কুল থেকে করতে দেয়, এখন থেকে এটা করে রাখবা, যা যা করতে দেয় তাই করবা, নিজে থেকে কিছুই করা যাবে না। বন্ধু খাতা বলতে এরকম নাই যে তুমি নিজে খাতা একা একাই শিখে ফেলবা, স্কুল থেকে যদি দেয় তা করে রাখবা, না দিলে কিচ্ছু করতে হবে না, এটা এমনি নাম্বার তোমরা পেয়ে যাবা। আর যদি স্কুল থেকে দেয় তাহলে এটা করতে হবে, নিয়ম হলো স্কুল থেকে এটা দেওয়া। আরেকটা বিষয় হলো প্রিয় শিক্ষার্থীরা, আমার একজন শিক্ষার্থী বলেছিল যে দৃশ্যপট দিয়ে কিভাবে প্রশ্ন উত্তর করে লিখবো। এটা হলো তোমরা এই পরের ভিডিওতে, এটার ভিডিওর পার্ট 2-তে তোমরা এটা দেখতে পাবা